এইখানে উপস্থিত আজকে গুরু পূর্ণিমা শ্রী জগদীশ পরমহংসদেব ফটিক সাধনার আর এক নাম হচ্ছে পাগল। পাগলকে শ্রদ্ধা জানার জন্য এবং পাগলকে নমস্কার দেওয়ার জন্য আপনারা সবাই উপস্থিত হয়েছেন ভক্তমণ্ডলী। আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা এই গরমের মধ্যে কষ্ট সহ্য করে আসেন, এইটাই ধন্যবাদ। যাই হোক, পাগলের লীলা, পাগলের অলৌকিক লীলা অনেক আছে, বলতে গেলে 2-1 ঘন্টা যাবে। সুতরাং অত বেশি দীর্ঘায়িত করার প্রয়োজন নাই, শর্টকাটে বলার চেষ্টা করছি। তারপরে এখন গানটা নেওয়ার পরে ভোগারতি হবে। আপনারা তো উপস্থিত। এইখানে যে ঘটনা ঘটেছিল ভোগের ঘরে, পাগল নিচে বাজিয়েছে। পাগল বর্তমান না হইলে এটা হইতে পারে না, অন্য জায়গায় হইলে বোধহয় একটা দুর্ঘটনা ঘটত। যাই হোক, পাগল নিজে বাঁচিয়েছে। পাগল বর্তমান, উনি ওনার জন্ম হলো মাঘী পূর্ণিমা সোমবারে, আবার দেহ রেখেছেন ফাল্গুনী শুক্ল অষ্টমী তিথিতে সোমবার। উনি 18 থেকে 20 বছর বয়সের সময় সিদ্ধি লাভ করেন। সিদ্ধি লাভের পরে 12 বছর বাঘ বন্ধ ছিল। আচ্ছা, এই যে এখানে যারা আছেন মায়েরা এবং বাবারা, পাগলের অলৌকিক লীলা সম্পর্কে 2-4 কথা বলবো। আপনারা কি শুনবেন? ইচ্ছা আছে তাইলে বলবো, আর নাহলে কীর্তন হবে। যদি শোনার ইচ্ছা থাকে শুনবেন, নাহলে কীর্তন হবে। যাই হোক, উনি 12 বছর সিদ্ধি লাভের পরে 12 বছর বাঘ বন্ধ ছিলেন, কথা বলতেন না। 12 বছর পরে যখন কথা বলতে শুরু করেন, তখন মুখ দিয়ে যা বলতেন তাই হতো। তার অর্থ বাক্য সিদ্ধ মহাপুরুষ ছিলেন। উনি জলের উপর হেঁটে যেতে পারতেন। বাংলাদেশে ফরিদপুর, ওইখানে মাদারীপুরে কুমার নদী পার হয়ে গেলেন ওনার এক শিষ্য বিন্দু হালদারকে দিয়ে। যখন যাবে, ওইখানে ঘট মাঝি বলে একটা জায়গা আছে, সেইখানে বঙ্কু মাঝির বাড়ি অনুষ্ঠান, সেখানে যাবে। তখন ওই ঘটকচর একটা জায়গা আছে, সেখানে খাওয়া পারাবার। তখন রাত্র 12টা বাজে। উনি নদীর পাড়ে গেছে, খাওয়া পারাবার বন্ধ। ওই বিন্দু সাধু বলতে, আমরা ওনারে কাকা বলতাম, ওই পাগলেরই শিষ্য। সে বিন্দু কাকা বললেন কি, বাবা খাওয়া পারাবার বন্ধ, এখন কি করে যাবা? ওইখানে আধা ঘন্টা আগে একটা স্টিমার গেছে খুলনা টু মাদারীপুর, কি করে যাবা? বলো, বাবা তুই আমার কোমর ধরে থাক, কোনো কথা বলবি না। নদীর ওপারে গেলে তখন বলবো, তখন আমার কোমর ছাড়ি। ঠিক তাই, ওই কোমর ধরে বসে আছে। নদী পার হয়ে গেলেন, ওপারিকে বলে, বিন্দু তুই আমার কোমর ছাড়। ঠিক আছে, ওইখান থেকে কুমড়াখালী বঙ্কু মাঝির বাড়ি অনুষ্ঠান, ওখানে গেলেন। অনুষ্ঠান হয়ে গেল। তারপর উনি রাত্র তখন 3টা-3:30 বাজে আবার ব্যাক করেছে। ব্যাক করার পরে আবার ঠিক ওইভাবে নদী পার হয়ে চলে আসলেন। অনেকদিন বাদে বিন্দু হালদারের ওই গ্রামে, কলাগাছিয়া গ্রাম, সেখানে কলেরা মহামারী। এটা হলো 1350 সনের অনেক আগে। তখন ডাক্তার কবিরাজ খুব একটা ছিল না। তো ওই বিন্দু হালদারের মা ছিল খুব ভক্ত। অনেকে, বিন্দু তুই বাবারে নিয়ে আয়, বাবা যদি আমাদের গ্রামে আসে তাহলে আর অসুখ বিসুখ কিছু হবে না। তো বিন্দু কাকা ওই পাগলকে অনেক কান্নাকাটি করে দিছে। ওনাদের বাড়িতে ওঠার আগে পুকুর, তার পাশে বাগান, ওই বাগানের ওখানে গেছে। ওই বিন্দু কাকার পা জড়িয়ে ধরেছে পাগলের। বলো, বাবা সেদিন নদী পার হয়ে কিভাবে গেলাম আর কিভাবে আসলাম? বলে, পাওয়া হরির নাম কি খাবলা? তখন বললি না কেন? যখন নদী পার হলাম তখন বললি না কেন? চল তোর মা ডাকে। বাড়িতে গিয়া, ওনাদের বাড়িতে ছিল কালী মন্দির, কালী পূজা হয়, মায়ের মূর্তি আছে। ওইখানে বসতে দিল। বিন্দু কাকার মায় বাটিতে পাতিলের কালি এনে দিল। বলে, বাবা পরে দাও, সবাই কপালে ফোঁটা দিলে আর ওষুধ বিসুখ হবে না। বিশেষ করে তুমি এই গ্রামে এসছো, এখন আর ওষুধ বিসুখ হবে না। ওই কালীর বাটি নিয়ে ওই মায়ের মূর্তির সামনে ধরছে। বলে, মা দে, মা পরে দে। তখন দেখে মাটির মূর্তি কাঁপে, আবার ফু দেয়। ফু দেওয়ার পরে বলছে, নে বিটি, সবাই কপালে ফোঁটা দে, আর নাম করবি না, কালকে থেকে আর ওষুধ বিসুখ হবে না। ঠিক তাই, ওই চলে আসলেন। আর পরের দিন আর কোনো অসুখ বিসুখ নেই। এইভাবে ওই আমাদের ওই পাগলের বাড়ির পাশে রামেশ্বর মজুমদার ছিল। ওনার বাড়ি কালী পূজা হয়।
পূজা আমার দাদুরা ওই ছিলেন 4 ভাই, কাশীশ্বর, বিশ্বেশ্বর, জগদীশ্বর, ভুবনেশ্বর। আমার ওই ঠাকুরদা, ছোট ঠাকুরদা পূজা করতেন। ওই রামেশ্বর মজুমদার বলছে, গোসাই এই বছর আপনি আমার বাড়ি পূজা করবেন। বলে, রামেশ্বর আমি তো পূজা করি না, পূজা করে আমার ছোট ভাই। বলেন এবছর আপনার করতে হবে। অনেক রিকোয়েস্টের পরে বলে, যাও রামেশ্বর পূজা করবো। কালী পূজা হয় নিশীতে 12টার সময়। উনি 11টার সময় গেছে, 12টার সময় পূজায় বসে সংকল্প হয়েছে। পঞ্চপ্রচারে পূজা হওয়ার পরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। প্রাণ প্রতিষ্ঠার পরের বছর রামেশ্বর মা চলে এসে বলে, গোসাই আমি তো মাকে দেখি না, আমাদের যে চোখ, আমাদের চোখ হলো চর্ম চোখ, আমাদের জ্ঞান চোখ নেই, সুতরাং আমরা চোখ থাকতো অন্ধ, আর আমাদের সেই অনুভূতি শক্তিও নাই যে অনুভব করবো মা আছে। তখন বললো, রামেশ্বর তুমি আমাকে স্পর্শ করে মায়ের এইখানে হাত রাখো, যেখানে প্রাণ প্রতিষ্ঠা হয়, এইখানে হাত রেখে দেখে মাটির মূর্তিতে হৃদয় স্পন্দন হইতেছে। হৃদয় আমাদের যেমন হৃদয় স্পন্দন হয় না, এই যে এখানে মাটি ধরলে ঠিক মাটির মূর্তি তো হৃদয় স্পন্দন হইতেছে। কিছুক্ষণ বাদে রামেশ্বর মজুমদার ওই পাগলাকে যখন ছেড়ে দিল, তখন অজ্ঞান হয়ে গেল। ওনার ওই মন্দিরে বাইরে নিয়ে তেল জল দিয়ে সুস্থ করলো। পূজা হইতো, পূজা হইতে হইতে সকাল 8টা 8:30 বাজে, তখন উনি চলে গেলেন। রামেশ্বর মজুমদার বলতে পারেন, আমি তখন ছোট ক্লাস 5-এ পড়ি। ওনার বাড়িতে ছিল কুল গাছ, বড় বড় কুল, নারকেলের কুল, ওই কুল খেতে যাইতাম। আর উনি হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন, সাবুদানার মতো বড়ি, সাবুদানার মতো বড়ি না হোমিওপ্যাথিক। বলতাম ওই মিষ্টি মিষ্টি লাগে তো, আমি বাচ্চা, আর গিয়ে বলছি, কাকু আমার ওষুধ দেন, আমার সর্দি কাশি হয়েছে। আসলে হয় নাই সর্দি কাশি, এখন ওই না বলে তো ওষুধ দেবে না, দেবে। এখন ফাঁকা পেয়ে আবার বলছে, ঠাকুর বসো, তোমার দাদুর অলৌকিক লীলা বলতেছে। তখন এই কথাটা বলছে, বলার পরে উনি 2 চোখ দেখে দিয়েছে, মানে ডেস্কি বেড়ে কান্না। এখন আমি তো ছোট, কান্না দেখলে আমি তো চুপ করে বসে আছি। কান্না থামছে, বল বলছি, কাকু আমার ওষুধ দেন, ওষুধ দেন, আমি বাড়ি যাই। এই যে অলৌকিক লীলা, বহু অলৌকিক লীলা ওনার। উনি এই যে ওরাকান্দি, ওরা এখানে যে ঠাকুর লোক, আর বাংলাদেশে ওরাকান্দি, উনি এই সিদ্ধি লাভের বেশ কিছুদিন বাদে ওরাকান্দি গেলেন। ওরাকান্দিতে অনেক মহাপুরুষ ছিল। সেখানে হরিচাঁদ ঠাকুর দেহ রাখছে, গুরুচাঁদ ঠাকুর বর্তমান। হরিচাঁদ ঠাকুরের ছেলে হচ্ছে গুরুচাঁদ। ওইখানে আরো মহাপুরুষ ছিলেন, অশ্বিনী, মহানন্দ, গৌরবচাঁদ, বিচরণ, তারকচাঁদ, এরা মহাপুরুষ। আর পাগল ছিল। ওইখানে যারা মহাপুরুষ ছিল তারা কেউ টের পায় নাই যে বাবা ছেলের সাথে সশরীরে দেখতে আসে, দেখা করতে আসেন সশরীরে। হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের সাথে দেখা করে সশরীরে। গুরুচাঁদ ঠাকুর ভিন্ন এক ঘরে থাকতেন। পাগল ওইটা টের পেয়ে গেছে। টের পেয়ে ওই গুরুচাঁদের চোখের নিচে ঢুকে বসে আছে। এখন হরিচাঁদ ঠাকুর আইছে, বলছে, হরিচাঁদ, বলে কি বাবা? বলে, তোর ঘরে ঢুকবো কি করে? বলে, কেন বাবা? বলে, তোর চোখের নিচে জগদীশ বসে আছে। বলে, বাবা তোমার দেখা পাওয়ার আশাই আছে, তুমি আসো, আজ হোক কাল হোক পরশু তোমার টাকা দিতে হবে। বলে, বলছি? বলে, হ্যাঁ। তখন হরিচাঁদ ঠাকুরের আসলেন, গুরুচাঁদ, পাগল, 3 মহাপুরুষের মিলন হলো। মিলনে কিছুদিন বাদে ওই উনি এখন ওনার ধামে আসবে, এসে মেলা মিলাবে। তখন গুরুচাঁদ ঠাকুর টের পাইছে। গুরুচাঁদ ঠাকুর জানতেন যে উনি কি ধরনের মহাপুরুষ। মহাপুরুষ অনেকে শ্রদ্ধা করি, ভক্তি করি, কিন্তু এর মতো পাওয়ারফুল মহাপুরুষ কমই ছিল। পরমহংসটাই কয়জনের? পরমহংস, জগদীশ পরমহংসদেব, রামকৃষ্ণ পরমহংসদেব, আর ওই যে শ্রীগুরু ছিল পরমহংসদেব। হ্যাঁ, এই পরমহংস। যাই হোক, এর ভেতর পায় না, ভেতর পাওয়ার ছিল, মানে আরো 5 জন মহাপুরুষ ছিল। তারা তো টের পায়নি, বাবা ছেলের সাথে শ্বশুরের দেখা করতে আসে, কিন্তু একমাত্র উনি পাইছে। গুরুচাঁদ ঠাকুর জানতেন ওনার ভেতরে কি পাওয়ার ছিল। তখন আসবে, উনি এসে ওনার ধামে মেলা মিলাবে। গুরুচাঁদ ঠাকুর টের পাইছে। টের পাওয়ার পরে বলছে, পাগল। গুরুচাঁদও ওনারে পাগল বলতেন, আবার উনিও গুরুচাঁদ ঠাকুরের পাগল বলতেন। তখন বলছে, পাগল তুমি তো যাবা তোমার ধামে, তুমি
তুমি এইখানে একটা স্মৃতি রাখো। কি স্মৃতি? একটা পুকুর করো, যে পুকুরের নাম হবে কামনা সাগর। এই পুকুরে যে যে এই যে ভক্তরা যারা আসবে, যে যে কামনা বাসনা নিয়ে এই পুকুরে স্নান করবেন, তার কামনা বাসনা পূর্ণ। তখন পাগল বলেন, তুমি বলছো? পাগল তুমি বলছো? উনি আবার বলতেছে তুষার ছেড়ে, বলছে হ্যাঁ তুমি করো। তো ওনার ছিল ভূত প্রেত বাহন। ভূত প্রেত ওই পুকুর এক রাত্রের মধ্যে কাটছে। বিশাল পুকুর, একটা বিশাল পুকুর এক রাত্রের মধ্যে কাটা সম্ভব? বলে কাটা সম্ভব না। ওনার ছিল ভূত প্রেত বাহন, ভূতে করছে। সেই প্রমাণও দিয়ে গেছে, এটা কল্পনা চাটাম না। ওনার যে ভূত বাহন ছিল, ওই ভূত পাগলের বাড়িতে বাঁধা ছিল। ভূত, আমার মায়ে বলছে যে বাবাই বলছে ভূত বাঁধা কারোর ক্ষতি করতে পারে। তাই দেখেন সেই প্রমাণ দিচ্ছে, এটা মিথ্যা না, সব সত্য। একদিন মায়ে বললো, মায়ে তখন রাত্র 10টা 10:30 বাজে, মায়ে শুইতে যায়। পাগল থাকতো ওনার ভিন্ন একটা ঘরে, একা, ওই ঘরে কেউ থাকতো না। ওনার ঘরের পিছনে কিছুটা ফাঁকা, তারপর একটা ছোট খাল। এখন মায়ে যখন শুইতে যাবে, তখন তাকে পাগলের ঘরের পিছনে ফাঁকা। মায়ে শুইতে গেল। ওদের পরের দিন সকালে মায়ে উঠে থাকে মাটির স্তূপ আঁকা, মাটি। এখন বললো পাগল, বাবা কালকে রাত্রে দেখলাম এখানে মাটি নেই, আজকে মাটি আসলো কোথা দিয়ে? জানাস না বেটি, আমার ভূত বাহন, আমার ভূতে করছে। এই যে প্রমাণটা, ওই যে পুকুর কাটছে, সেই প্রমাণটা পদে পদে দিয়ে গেছে। যেটা বলছে সেটা সত্য, মিথ্যা কিছুই না। এই যে অলৌকিক লীলা বলতে গেলে অনেক সময় লাগবে, এর বেশি করবো না। একটা গান আর ভোগারতি হবে, এরপরে তারপরে প্রসাদ দেওয়া হবে। যাই হোক, এই যে আমার বর্দা ছিল ছোট, বর্দা হলো 12-13 বছর বয়স। আমার বর্দার ভিতরে পাওয়ার ছিল, পাওয়ার, এবং খুব জেদি ছিল। যা বলতো তাই করতো। আমার দাদু ওই বর্দারে তেল মাখাইছে, ছানতে গেছে, যা বলতো তাই, এবং পাওয়ার ছিল। তো 12-13 বছর বয়স। আশ্রম আর বাড়ি, আশ্রম আর বাড়ি হলো 1/4 কিলোমিটার ডিস্টেন্স। এখন বলছে কি দাদু আশ্রমে চল, বলছে চল চল ভাই আশ্রমে। আশ্রমে গিয়া এখন মন্দিরে ঢুকে দরজা ভেজিয়ে দিয়েছে। এখন মন্দিরে অনেক শিষ্যভক্ত আছে, কেউ টের পায় নাই। ভেতরে যদি জিনিস না থাকে তাহলে কেউ পাবে না। পাবে কি? আমার মতো অদম পাবে? আপনার মতো সেই পাওয়ারটা আছে না, আমার মতো অদম পাবে না। এই ভেতরের পাওয়ার থাকতে হবে। পাওয়ার মানে কি? কিছু ভাণ্ড, সোজা কথায় বলে ভাণ্ড। কর্ম করলে সেটা হয়, কর্ম না করলে হয় না। যাই হোক, ওই যে ওনার এক শিষ্য বিজয়, আমরা কাকা বলতাম, মন্দির আরো লোক কেউ টের পাই না। উনি শুনতেছে ভেতরে নুপুরের আওয়াজ। বলছে দাদু নাতি মন্দিরে ঢুকলো, নুপুরের আওয়াজ কেন? তখন ওই দরজার ফাঁকা দিয়ে তাকাই, দেখে দাদু নাচে, নাতি নাচে, দাদা গোবিন্দ নাচে। কি করে সম্ভব? বলেন কি করে সম্ভব? বলেন কি করে সম্ভব? বলতেছিলাম, ওনারই এক শিষ্য হিরণ্য পাগলের বাড়ি থাকতো। গরু ছিল অনেক, গরুর ঘাস কাটতো গরু। এখন কার্তিক মাস, অনেকে বাংলাদেশের আছেন জানেন, কার্তিক মাস দীঘাদার হয়, দীঘাদার জল অল্প। ওই মাঠে এই বিগত জল, ধান ভর্তি ধান, লোক ঢুকতে পারে না। এখন ওই এক ইসের পিওলাল কুণ্ডুর বাড়ি যাবে, পাগলের বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূর। এখন বলছে এরকম না, চল পিওলাল কুণ্ডুর বাড়ি অনুষ্ঠান আছে, সেখানে যাবে। বলে বাবা চলো। তখন রাত্র বাজে 10টা 10:30। ওই পেছন থেকে